আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আমরা আইডিয়াসের আজকে আলোচনা আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা আইডিয়াস থেকে আমরা বিভিন্ন সময় রাজধানী ঢাকার উন্নয়ন পরিকল্পনা, অনানুষ্ঠানিকতা এবং রাজনীতি নিয়ে আলাপ করে থাকি, আলোচনা করে থাকি। এটা আসলে মূলত আমরা করি নিজেদের আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করার জন্য, যে আসলে যে আমাদের যে ট্র্যাডিশনাল যে উন্নয়ন চিন্তা ভাবনা এবং পরিকল্পনা, এগুলো কতটুকু যৌক্তিক, কতটুকু বাস্তবসম্মত এবং কতটুকু আমাদের একটা বিশাল জনগোষ্ঠী অনানুষ্ঠানিক হিসাবে আমাদের স্বীকৃত, তাদেরকে ইনক্লুড করা হয়েছে। সেই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের ডেভেলপ করার জন্য আমরা আসলে এই আলাপটা বা এই আলোচনাটা আমরা রেগুলার করে থাকি নিয়মিতভাবে। তো আজকে আমরা চিন্তা করেছি যে আমরা আলাপ করব আমাদের আসন্ন যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আছে, সেখানে রাজনৈতিক দলগুলা এবং প্রার্থীরা তাদের ইস্তেহারে বা তাদের চিন্তায় এই যে নগর ভাবনাটাকে কতটুকুকে নিয়ে এসেছে, তাদের উন্নয়ন প্রতিশ্রুতি কতটুকু এবং সেগুলো কতটুকু বাস্তবসম্মত, সেটা নিয়ে আমরা মূলত আলাপ করব। আমরা রাজধানী ঢাকা নিয়ে আলাপ করছি এই কারণে যে রাজধানী ঢাকা শুধু বাংলাদেশের রাজধানী হিসেবে না, আজকে বিশ্বের মধ্যে এটা পরিচিত, কারণ এটা বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর। এটা 2025-এ ইউএন থেকে প্রকাশিত একটা প্রতিবেদনে দেখা গেছে যে ঢাকার বর্তমান জনসংখ্যা 3.66 কোটি। এটা সম্ভবত ঢাকার মেট্রোপলিটন এরিয়া পুরোটা ধরেই তারা একটা মেজার করেছে এবং তাদের প্রজেকশন অনুযায়ী ঢাকা 2050 সালে বিশ্বের প্রথম জনবহুল শহর হিসেবে স্বীকৃতি পাবে বা সেটা জায়গায় পৌঁছে যাবে। তো এই যে বিশাল জনগোষ্ঠী, এই বিশাল জনগোষ্ঠীকে আসলে আমরা কিভাবে ম্যানেজ করবো, কিভাবে অ্যাকোমোডেট করবো, তাদেরকে নিয়ে আমাদের যে কি ধরনের চিন্তা ভাবনা, আমাদের পলিসি মেকাররা কিভাবে ভাবছে, সেটা নিয়ে আসলে আমরা মূলত আজকে আলাপ করবো। তো আমরা মূল আলোচনা শুরু করার আগে আমরা একটু জানতে চাইবো ববির কাছে যে আমাদের রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহারে আসলে কিভাবে এই ঢাকা যে চ্যালেঞ্জ গুলো আছে সেগুলোকে কিভাবে তুলে ধরেছে, এই বিষয়টি তুমি একটু বলতে। আচ্ছা, রাজনৈতিক দল ইস্তিহার দিয়েছে, কিছু কিছু ইস্তিহার আমি দেখেছি। তার আগে আমি আপনার সাথে দু একটা জিনিস একটু অ্যাড করে দিই, কিছু ডাটা নিয়ে একটু কথা বলি। যদি ডিটেল এরিয়া প্ল্যান থেকে আমি এই ডাটাগুলো পেয়েছি। জিডিপির 1/3 হচ্ছে ঢাকা থেকে আসা। ঢাকার 1/3 মানুষ ইসলামে বসবাস করে এবং ঢাকার যে জনসংখ্যা তার 40% হচ্ছে শিশু। ইস্তিহারগুলোর দিকে আসি। ইস্তিহারে বেশিরভাগ ক্ষেত্রেই বলা আছে, নির্বাচনী ইস্তিহারে আমি দেখলাম এই আলোচনাটা করার আগে, যে একটা ন্যায় ভিত্তিক মানবিক ও টেকসই রাষ্ট্র ব্যবস্থা, এছাড়া বিকেন্দ্রীকরণ, সবুজায়ন, দরিদ্র ভাসমান জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন, বায়ু দূষণ, জনপরিসরের উন্নয়ন, যুগোপযোগী পরিকল্পিত পরিবেশ বান্ধব আবাসন, নগরায়ণ নীতিমালা প্রণয়ন, এরকম অনেকগুলো বিষয় নিয়েই হচ্ছে তারা কথা বলেছে। আর প্রতি বছরই তো যখন নির্বাচন হয়, প্রতি নির্বাচনের সময়ই আমরা দেখি যে বিভিন্ন ধরনের ইস্তিহার তারা দেয়। আসলে ইস্তিহারে তারা যেটা দেয় সবসময় কি তারা এটা বুঝে দিচ্ছে বা তারা কি জেনে দিচ্ছে যে কি আমাদের এক্সিস্টিং সিচুয়েশনটা কি আছে বা বেসলাইন ডাটাটা কি আছে। তো আমি একটু পরবর্তী আলোচনা যাওয়ার আগে কয়েকটা বিষয় বলি। ববি যেহেতু ড্যাপের উল্লেখ করেছে, তো ড্যাপ বা ডিটেল এরিয়া প্ল্যান বা ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনা, এটা ঢাকার একটা গাইডিং ডকুমেন্ট। ঢাকার 2035 সাল পর্যন্ত ঢাকার যে উন্নয়ন কার্যক্রম চলবে সেটা এই বিশদ অঞ্চল পরিকল্পনা অনুযায়ী হওয়ার কথা। তো সেখানে আমাদের বেশ কিছু গাইডলাইন দেওয়া আছে যে আসলে কি হবে। সেখানে যদি আমরা একটা স্পেসিফিক ভাবে বলি, যদি ট্রান্সপোর্ট বা পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে বলেছে প্রায় 748 কিলোমিটার নতুন রাস্তা তৈরি করতে হবে। পথচারী বান্ধব এবং অযান্ত্রিক যানবাহন গুলোকে গুরুত্ব দিয়ে ঢাকার এই পরিকল্পনায় বলা আছে। এবং ঢাকায় আরেকটা জিনিস বলা হচ্ছে যে ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট। এটা মানে হলো কি, এই বিআরটি বা এমআরটি যে স্টেশন গুলো, সেখানে একটু ডেন্সিটি বাড়ানো হবে। সেই বাড়ানোর মাধ্যমে ঢাকার এই পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। আবাসন নিয়ে তারা ড্যাপে বেশ কিছু জিনিস বলা আছে, যেমন সাশ্রয়ী আবাসনের কথা বলা আছে। সেখানে বলা আছে জোন ভিত্তিক বা এলাকা ভিত্তিক এই সাশ্রয়ী আবাসনগুলো হবে, সেটা বলা আছে। বন্যা প্রবাহ অঞ্চল নিয়ে বলা আছে যে এটা যে আমাদের অনেক নদী বা খাল এগুলা বা জলাশয় আমাদের গিয়ে দখল হয়ে গেছে, সেগুলোকে দখল মুক্ত করতে হবে, উদ্ধার কার্যক্রম চালাতে হবে। এবং নতুন ড্রেনেজ নেটওয়ার্কের প্রপোজালও সেখানে দেওয়া হয়েছে। এবং এই নিয়ে যদি আমরা কথা বলি, আমরা যদি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি, বর্জ্য ব্যবস্থাপনা, সেখানেও কিন্তু বলা আছে যে এসটিপির কথা, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন, সেটা নিয়ে কথা বলা আছে। সেখানে আরো এটা বাড়াতে হবে এবং সেই বর্জ্য থেকে তারা হলো গিয়ে বিদ্যুৎ উৎপাদনের কথা বলা আছে। হ্যাঁ, এই ধরনের বেশ কিছু আমাদের যে ট্র্যাডিশন, সেই পয়েন্ট গুলো এখানে বলা আছে। শাহরিয়ারের কাছে যাই বা ফরাদের কাছে যাই, আমরা ফরাদ নামে পরিচিত চিনি তাকে, যদি তার কাছে যাই, যে আমরা জানতে চাইবো তুমি তো দীর্ঘদিন যাবত হাউজিং নিয়ে কাজ করেছো, এখন এই ইশতেহারে যে বিষয়গুলো বলা আছে, হাউজিং নিয়ে যে বিষয়গুলো বলা আছে,
সেটা আসলে যদি বাস্তবায়ন করতে যায়, পরবর্তী সরকার যদি বাস্তবায়ন করতে যায়, তাহলে তাদের কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হবে বা তাদের মূল চ্যালেঞ্জ তারা কিভাবে এটাকে তারা দেখবে আলটিমেটলি জিনিসটাকে। আচ্ছা, এখানে এখানে মানে প্রিসাইজলি হাউজিং বা কোন একটা এজেন্ডাতে যাওয়ার আগে একটা বিষয় যেটা ববি বলছিল, আমি একটু ইকো করি। বাংলাদেশে রাজনৈতিক প্রতিশ্রুতি এই শব্দ অন্ধের একটা মিনিং আছে, যে আপনি কি যেটা বলছেন, আমরা অনেক সময় বলি আপনি যে কথাটা বলছেন এটা কি আসলে রাজনৈতিক প্রতিশ্রুতি নাকি সত্য বলছেন। তার মানে হচ্ছে রাজনৈতিক প্রতিশ্রুতি ব্যাপারটাকে বা ম্যানিফেস্টো ব্যাপারটাকে নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে বোঝাশোনার একটা ব্যাপার আছে, এটা নিয়ে মক করারও একটা টেন্ডেন্সি আছে। কিন্তু মানে হ্যাভিং সেড দ্যাট, এটাও তো সত্য যে এই রাজনৈতিক প্রতিশ্রুতি বা এই ম্যানিফেস্টো, এটা থেকেই পরবর্তী পলিসি মেকাররা আলটিমেটলি পলিসির দিকে যান বা বাস্তবায়নের দিকে যান। তার মানে ওই ফান্ডামেন্টাল জিনিস, এই রাজনৈতিক প্রতিশ্রুতিগুলো ম্যানিফেস্টোগুলো ওই ফান্ডামেন্টাল, এটাকে কোনোভাবে ছোট করে দেখার কোনো স্কোপ নাই। তো এটা কতটুকু তারা বুঝে করেছেন বা কতটুকু তারা হচ্ছে এই ডিসিশনস গুলো যেগুলো নিয়েছেন সেগুলো কতটুকু ইনফর্ম বা কতটুকু ইনভলভ যারা নিয়েছেন, সেটা হচ্ছে আমাদের প্রশ্ন বা আলোচনার জায়গাটার মধ্যে। এখন ধরা যাক আবাসনের ব্যাপারটা, এখানে এখানে যেই আবাসনের প্রতিশ্রুতির কথাটা যেখানে বলা হয়েছে, এখন সেটা কি আসলেই আমাদের ঢাকা শহরের আবাসনের সমস্যাকে মাথায় রেখে বলা হয়েছে? এখানে যেহেতু আমরা বেসিক্যালি কাজ করি মানে গবেষণার জায়গা থেকে, তো আমরা এখানে মূল যে প্রশ্নটা নিয়ে আসবো সামনে, এটা হচ্ছে যে যেই সমস্যাটা সবাই জানে, যে সমস্যাটার সমাধান সবাই জানে, নিশ্চয়ই সমস্যা মানে সমাধানটা সেইখানে নাই আসলে। যেমন ধরেন একদিকে হচ্ছে এটার একটা টেকনিক্যালিটিস আছে, এটার একটা গবেষণার জায়গা আছে, এটার ডেটা আছে, স্ট্যাটিস্টিক্স আছে একদিকে আছে, আরেকদিকে এটার রাজনীতি আছে, আরেকদিকে সেটার নিয়ে এক ধরনের মানুষের আকাঙ্ক্ষা আছে। এখন মানুষ যেটা আকাঙ্ক্ষা করে, যেটা চায়, সেটাই যে মানে টেকনিক্যালি কারেক্ট সেটা নাও হতে পারে। সেইটা এখন যখন রাজনৈতিক দল যখন তার কথা বলে ম্যান্ডেট নিয়ে আসে, তখন সে চেষ্টা করে এই দুইটাকে ব্যালেন্স করতে, যে একদিকে হচ্ছে জন আকাঙ্ক্ষা, জনতুষ্টিবাদ, আরেকদিকে থাকে হচ্ছে সত্যিকারের যে প্রবলেমটা আছে। এখন সেইখানে ইনিশিয়ালি যেটা আমরা দেখতে পাচ্ছি যে তারা আবাসনের কথা বলতে গিয়ে একটা বড় একটা ফিগারের কথা কেউ কেউ বলছেন। এখন তারা কি আসলে জানেন যে আমাদের এই মুহূর্তে ঢাকা শহরের ডিউলিং ইউনিট কতগুলো আছে সব মিলে, সেটা কি পর্যাপ্ত কিনা, যা মানুষ আছে তার চেয়ে বেশি কিনা নাকি কম, কতটুকু মানে দরকার আছে, এটা একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে যদি ধরা যায় যে আমরা জানি যে ডিউলিং ইউনিট ঢাকা শহরের কম না, তো ডিউলিং ইউনিট ঢাকা শহরের কম না, ডিউলিং ইউনিট কাদের জন্য সমস্যা? গরিব মানুষদের জন্য সমস্যা, তাদের নাই। তার মানে প্রপারলি ডিস্ট্রিবিউটেড না। এখন প্রপারলি যেটা ডিস্ট্রিবিউটেড না, এই সমস্যা একটা, আর একটা পার্টিকুলার ইনকাম গ্রুপের জন্য অনুপস্থিত নাই, সেই প্রবলেম আরেকটা। দুই রকমের প্রবলেম, কিন্তু সমাধানটা তো ওই দুইটাকে একসাথে করেই করতে হবে। আমি আরো ডিউলিং ইউনিট বাড়াইতে থাকবো, এটা নিশ্চয়ই কোনো সমাধানের মধ্যে পড়ে না। তো এটা নিয়ে তাদের আসলে আলোচনা করতে কতটুকু আগ্রহী, বা যখন তারা বসবেন সত্যিকার অর্থে কোনো একটা প্রজেক্ট নেবেন, তার আগে তারা এই প্রবলেমটাকে আরো প্রবলেমেটাইজ করা, একাডেমিকদের সঙ্গে বসা, এক্সপার্টদের সঙ্গে বসা, সিটি কর্পোরেশনের সঙ্গে বসা, যারা গবেষণা করে তাদের সঙ্গে বসা, এটা কতবার তারা বসবেন এবং সত্যিকার অর্থেই এই সমাধানটার দিকে তারা যেতে চাইবেন, আমাদের প্রশ্ন হচ্ছে সেখানে। মানে আমাদের যদি আমি একটু বোঝার চেষ্টা করি, তাহলে আপনি বলছেন মূলত আসলে আমাদের সিদ্ধান্তগুলো নিতে হবে গবেষণার মাধ্যমে, তথ্য এবং এই বিষয়ে যারা দীর্ঘদিন যাবত কাজ করছেন, বিভিন্ন রকম স্টেক হোল্ডার আছেন, তাদের সবার সঙ্গে বসেই আমাদের আসলে সিদ্ধান্তগুলো নিতে হবে। আমি একটা উদাহরণ দিই এখানে, একটা সিম্পল উদাহরণ দিই আপনাকে। ধরেন 2012-13 সালে ভাষানটেক যে প্রজেক্টটা নেওয়া হয়েছিল, সেটার মডেলিটিস ছিল হচ্ছে অনেক বেশি খুব মার্কেট লিড একটা প্রজেক্ট, একটা প্রোগ্রামিং, যেখানে প্রাইভেট কোম্পানিজ গুলো এটার সঙ্গে থাকবে এবং ডিমান্ড সাপ্লাইকে দেখে খুবই মার্কেট ড্রিভেন একটা সলিউশনস এর দিকে যাবে। তো 2024-25 বা 2019-20 এসে তখন আবার দেখলো যে না, মার্কেট ড্রিভেন প্রজেক্টটা তো কাজ করে নাই। কেন কাজ করে নাই? কারণ যেই টার্গেট গ্রুপটা ছিল
সেই টার্গেট গ্রুপের হাতে হাউজিংটা যায় নাই, ডিউলিং ইউনিটস গুলো তাদের হাতে যায় নাই, গিয়েছে তুলনামূলক ওয়েল অফ ফ্যামিলিজ গুলো দখল করে নিয়েছে। তখন তারা সিদ্ধান্ত নিল যে না, মার্কেট ড্রিভেন অপশনস আমরা যাবো না, আমরা এবার স্টেট ড্রিভেন, একদম স্টেট করবে, নিজে কাজ করবে, নিজে হচ্ছে বানাবে, একটা প্রজেক্ট বানাবে। এটা আমরা জানি না, কিন্তু এটার পরবর্তীতে কোনো স্টাডি কিন্তু এখনো আমাদের হাতে আসেনি। যদি ধরে নেই যে ঠিক আছে বস্তিবাসী এটা পেয়েছে, তো ধরেন 300 বস্তিবাসী এটাকে এখানে দেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে 1/3 মানুষজন বস্তিতে বসবাস করে, আর সেখানে 300 মানুষকে এখানে দেওয়া হলো। একটা বড় সময় ধরে একটা প্রকল্প চললো, তারপরে এখানে রিহ্যাবিলিটেশন হইল, এবং সেখানে দেখতে পাচ্ছি যে লোকজন থাকতে চায় না, কারণ এটার যে ভাড়া তাদের আসলে পোষায় না। দেখেন, এটা তো একটা টোকেনিজমের দিকে চলে গেল, এটা তো সমাধানের দিকে গেল না। ধরলাম আমরা এটা টোকেন সমাধান হইলো, এটা আমরা গবেষণা করতে চাই, কিন্তু এই গবেষণার জন্য দ্বার কিন্তু খুব একটা উন্মুক্ত না। এটা অনেক বেশি পলিটিক্যাল এজেন্ডা ছিল তাদের, মানে গত সরকারের। আমি কোনো সরকারকে দোষারোপ বা কিছু করতেছি না, এটাই নিয়ম বাংলাদেশের, যে একটা পলিটিক্যাল এজেন্ডা থাকে, প্রতিশ্রুতি থাকে, সেটাকে বাস্তবায়ন করে দেখানো যে হ্যাঁ টিক মার্ক এটা করেছে। আমার মনে হয় যে এটাকে পরবর্তীতে যারাই আসবেন, পলিটিক্যাল পার্টি যারাই আসবেন, ক্ষমতায় আসবেন, তারা এই জিনিসটাকে পলিটিক্যাল জায়গা থেকে না দেখে আরেকটু সোসাইটি ডেভেলপমেন্ট এবং বাস্তবিক অর্থেই কিছু গবেষণা নির্ভর, তথ্যপাত্র নির্ভর কিছু ডিসিশনের দিকে যেতে চাইবেন, আমাদের আশাবাদ। আপনার পয়েন্ট আমরা ধরতে পেরেছি। এখন আমরা একটু আলোচনা যাবো হলো গিয়ে মুসাফুল মাহের খুশির কাছে। আচ্ছা, সেখানে আর কি জলবায়ু নিয়ে বেশ কিছু আলাপ আমরা দেখেছি, ইস্তাহারে তারা বলেছেন, এবং কারো কারো ইস্তাহারে আমরা দেখেছি প্রায় 25 কোটি গাছ লাগানো হবে, তারা গ্রিন জলবায়ু নিয়ে কথা বলেছেন। তো সেই বিষয়গুলো এবং গ্যাপে যে কিছু আমাদের গাইডলাইন দেওয়া আছে, এই দুটাকে মাথায় রেখে যদি আমরা নিজেদেরকে প্রশ্ন করতে চাই যেটা আসলে কতটুকু বাস্তবসম্মত এবং কতটুকু বাস্তবায়ন যোগ্য। কারণ আমাদের সরকার যদি আসেন, আমরা ধরে নিচ্ছি 5 বছর তারা ক্ষমতায় থাকবেন, এই 5 বছরের মধ্যে তাদের সামনে একটা গাইডিং ডকুমেন্ট হিসেবে আছে সরকারি ডকুমেন্ট, এই জন্য আমরা বারবার রেফারেন্স দিচ্ছি বিশেষজ্ঞ পরিকল্পনা, এবং পাশাপাশি তাদের ইস্তেহারকে তাদের উইশ লিস্ট। হ্যাঁ, এই দুটার সমন্বয় আসলে কিভাবে করতে পারবেন? ধন্যবাদ ভাইয়া। আমাদের নির্বাচনে বর্তমান যতগুলো রাজনৈতিক দল আছে, সেই দলগুলোর যে নির্বাচনী ইস্তেহার, তার মধ্যে আমি যদি পরিবেশ নিয়ে কথা বলি, পরিবেশের মধ্যে তারা বলেছেন তারা ড্রেনেজের কাজ করবেন, শব্দ দূষণ নিয়ে কাজ করবেন, বায়ু দূষণ নিয়ে কাজ করবেন, গাছ লাগানোর বৃক্ষরোপণের কথা বলেছেন। তারপরে আবার আরবান প্ল্যানিং এর পার্সপেক্টিভেও যদি বলি, সেখানে খেলার মাঠের কথা বলেছেন, এমনও বলেছেন যে প্রতি ওয়ার্ডে একটা করে খেলার মাঠ করা হবে। আমরা যদি ড্যাপের লেন্স দিয়ে যদি দেখি যে আমাদের পরিবেশ নিয়ে ড্যাপে ইন ডিটেইল আলোচনা করা আছে, সেখানে শব্দ দূষণ, বায়ু দূষণ, আরবান হিট আইল্যান্ড, ওয়েস্ট ম্যানেজমেন্ট, এই সব কিছু নিয়ে আলোচনা করা আছে। এমনকি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বলেন বা পয়ঃবর্জ্য, সবগুলো নিয়ে যখন আলোচনা করা হচ্ছে, সবগুলোর আলাদা আলাদা কোনটা আমরা কিভাবে করব সেই সব গাইডলাইনও দেওয়া হচ্ছে। এখন যেই রাজনৈতিক দল আসবেন, তারা যদি বায়ু দূষণ বা শব্দ দূষণ বা মাটি দূষণ, পানি দূষণ, এগুলো যদি নিয়ন্ত্রণ করতে চান, তাহলে আমাদের অলরেডি আমাদের পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে আপনি সব ধরনের দূষণের জন্যই আপনি কিন্তু ল পাচ্ছেন, রুলস আছে। এখন সেই রুলস গুলো ফাংশনিং করার জন্য এক্সিস্টিং আমাদের অথরিটি আছে, সেই লিঙ্ক আপটা কতটুকু আমরা করতে পারবো বা কতটুকু করা সম্ভব, বা সেখানে আদৌ কোনো মডিফিকেশন দরকার আছে কিনা, সেটা আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। এটা হচ্ছে এক ধরনের পার্ট, যে আমার প্রত্যেকটা অর্গানাইজেশনের সাথে কোলাবোরেটিভ অ্যাপ্রোচে বা কোঅর্ডিনেশনের মাধ্যমে আমি প্রবলেমগুলো সলভ করবো। এখন যদি আসি আমাদের ঢাকা শহরের সবচেয়ে বড় সমস্যার গুলোর মধ্যে আরেকটা হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা আমরা আসলে প্রপারলি করতে পারি না। যেমন আমাদের ড্যাপে স্পেসিফিক ভাবে বলা হচ্ছে যে উৎস থেকে যে বর্জ্যগুলো আসবে সেগুলোকে আমরা প্রথমে মিনিমাইজ করবো। এখন উৎস থেকে যে মিনিমাইজ করবো, তার জন্য শুধুমাত্র গভর্নমেন্টের অর্গানাইজেশন না, প্রাইভেট প্রত্যেকটা কমার্শিয়াল অর্গানাইজেশন, ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন এবং এর সাথে যত স্টেক হোল্ডার জড়িত সবাইকে আপনাকে ইনভলভ করতে হবে। তারপরে গিয়ে আপনি একটা পলিসি দাঁড় করাবেন এবং সেইভাবে আপনি কাজ করতে পারবেন। বা আমি মেডিকেল বর্জ্যের কথা বলি, এই ওয়েস্টগুলো আসলে কতটুকু আসলে আমরা মিনিমাইজ করতে পারছি। তারপর সেই মিনিমাইজের পরে আমরা আমাদের ড্যাপেই বলা আছে যে মেডিকেল ওয়েস্ট মাত্র 20% আমরা
সংশোধিত পরিশোধিত করতে পারি। এখন বাকি 80% তো আমার পরিবেশে থেকে যাচ্ছে, সেটা যে কোনো ফর্মেই থেকে যাচ্ছে। যদি আমরা এগুলো প্রত্যেকটা সেক্টর ওয়াইজ লাইনম্যান যারা আছেন তাদেরকে অ্যাড্রেস করতে পারি, যেটা আমাদের একটা নির্বাচন ইশতেহারেও আমরা পেয়েছি যে লাইনম্যান তারা কমাতে চান, তারা নগর সরকার গঠন করতে চান, এই সব কিছুর সাথে আসলে পরিবেশ সম্পূর্ণ ওতপ্রোতভাবে জড়িত। বৃক্ষরোপণ আমরা 25 কোটি গাছ লাগাবো, আমরা 1 লাখ আবাসন দিব, সেটা দেওয়ার জন্য কতটুকু ফিজিবল সেটার জন্য আমার সব অর্গানাইজেশনকে দরকার, কোঅর্ডিনেশন দরকার, এবং একটার সাথে আরেকটা কিভাবে আমরা লিঙ্ক করতে পারবো তার জন্য আসলে পলিসি লেভেল গুলোকে আগে দেখা দরকার, যেগুলো আসলে পলিসির সাথে অ্যাক্ট রুলস এগুলো কতটুকু কানেক্টিং এবং কতটুকু আমরা আসলে মানছি। যে কোঅর্ডিনেশনের কথা আমরা বলছি, এই কোঅর্ডিনেশনের কথা কিন্তু আমরা সেই যুগ যুগ ধরে বলে যাচ্ছি। কোঅর্ডিনেশন নিয়ে প্রত্যেক গভর্নমেন্টই কাজ করে যাচ্ছে, কিন্তু আমাদের সুফলটা কিন্তু এখন আমরা পাচ্ছি না। যেমন একটা কথা একটু বলি, ধরেন বলা হয়েছে যে ওয়ার্ড পর্যায়ে গাছ লাগাবে, তো একজন এমপি, এখানে তো আমরা এমপি ইলেকশন হবে, তো আমরা তো এমপি পাবো, সে তো আর ওয়ার্ড পর্যায়ে আসলে কোনো দিতে পারে না, তাই না? উনি তো হচ্ছে পলিসি লেভেলে কাজ করবে। তো এই বিষয়গুলোকেও কিন্তু আমাদের এখানে অ্যাড্রেস করার বা চিন্তা করার সুযোগ আছে, বা তাদেরকেও এই ভাবনাটা ঢুকিয়ে দেওয়া যে তোমার আসলে কতটুকু হচ্ছে রেসপন্সিবিলিটিস, তুমি একজন সংসদ সদস্য হিসেবে। মানে দুই দিক থেকেই, মানে সংসদ সদস্য গণহারে মানে যা ইচ্ছা তাই বলতে থাকবেন যে এই করবো সেই করবো, এটাও যেমন একটা মুশকিলের ব্যাপার। জানতে হবে যে তার আসলে জায়গায় কাজের জায়গা কি। আবার অন্যদিকে হচ্ছে যারা শুনছেন বা যারা চাইছেন তাদেরকেও আসলে বোঝা দরকার যে আমি কার কাছে আসলে আপনি একটু আগে বলছিলেন যে আকাঙ্ক্ষার জায়গাটা, আসলে আকাঙ্ক্ষার জায়গাতেই কি আমরা তারা কথা বলবে, নাকি হচ্ছে তারা ওভারঅল পার্সপেক্টিভ জেনে বুঝে কথা বলবে? না, এই প্রশ্নটাই আসতে চাচ্ছিলাম যে আসলে আমরা যে কথাগুলো বলছি বা আমরা ড্যাপের রেফারেন্স দিচ্ছি, এটা একটা টেকনিক্যাল ডকুমেন্ট, বাট পলিটিশিয়ান যারা আছেন, আমরা যে নির্বাচনের কথা বলছি তারা মূলত আইন প্রণেতা, তারা আসলে তাদের কাজের জায়গাটা কত, তারা জননেতা হিসাবে এটাকে জমা দেবে, গাছ হয়তো লাগাতে পারবে, ঠিক আছে, কিন্তু সেই গাছটা ম্যানেজ করার জন্য যে প্রতিষ্ঠানগুলো দরকার সেই প্রতিষ্ঠানের কিন্তু তারা লিড দিচ্ছেন না। তো ফলে তাদেরকে কোনো না কোনো সিস্টেম ডেভেলপ করতে হবে যাতে তাদের লাগানো সেই গাছটা যাতে ঠিক মতো বেড়ে ওঠে, ঠিক মতো ছায়া দেয়, ঠিক মতো পরিবেশের ভারসাম্য বজায় রাখে, মানে আবার সেই কোঅর্ডিনেশন বিষয়টা আছে। তো এই জায়গাতে এই যে মানে আমরা রাজনীতির টার্মটা ইউজ করছি কি কারণে, যে এখানে কিন্তু তারা কি শুধু সেই ফরজ যেটা বলেছে যে আসলে এটা কি নির্বাচনী প্রতিশ্রুতি কিনা, শুধু আপনি তাদের কাজ করার সুযোগ রয়েছে। হ্যাঁ, এই ধারণাটা পরিবর্তন আসা খুব জরুরি। রাজনৈতিক প্রতিশ্রুতি বা নির্বাচনী প্রতিশ্রুতি শব্দটা যে মিনিং, এটা চেঞ্জ হওয়া খুব জরুরি। ববির কাছে একটু জানতে চাইবো যে আসলে ড্রেনেজ আমাদের ঢাকার একটা বড় ধরনের সমস্যা, জলবদ্ধতা, এবং ড্রেনেজের কথা আমরা শুনেছি নির্বাচনী ইশতেহারে। সেই ড্রেনেজ নিয়ে আসলে মানে কি কি কাজ করা আছে যেটা হয়তো সরকার কেন্দ্রীয় লেভেল থেকে করতে পারে? আচ্ছা, যেটা দেখলাম হচ্ছে যে নির্বাচনী ইশতেহারে সবাই মানে অনেকগুলা দলই বলেছে যে তারা খাল পুনরুদ্ধার বা হচ্ছে জল কেন্দ্রিক পরিবহন ব্যবস্থা এরকম কিছু হচ্ছে করবে। তো খাল পুনরুদ্ধার করার মানে তো একটা ড্রেনেজের খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট, এবং এটা তো অনেক বছর ধরেই আমরা শুনে আসছি যে খাল পুনরুদ্ধার হচ্ছে, কিন্তু চোখের সামনে কিছু দেখতে পাচ্ছি না। তো মানে রাজনৈতিক দলগুলো আসলে কিভাবে খাল পুনরুদ্ধার করবে, বা তারা কি কোনো পলিসি নিবে, নাকি তাদের স্ট্র্যাটেজিটা কি, আসলে এটা সম্পর্কে আমার আসলে ওইভাবে করে ধারণা নাই যে তারা কিভাবে কাজ করবে। বাট তারা তাদের ইশতেহারে বলেছে যে আমরা খাল পুনরুদ্ধার করবো। আমাদের প্রায় কয়টা খাল, 18টা বা এরকম সামথিং, আমার এই মুহূর্তে খেয়াল নেই, 18টা বা 20টা, 12 বেশি হতে পারে, খালগুলা নিয়ে মানে খালগুলা রেস্টোরেশন বা হচ্ছে রিএক্সকেভেশন এই সব কাজগুলো করছে। প্রশ্ন কিন্তু আমাদের ঘুরপাক খাচ্ছে কয়েকটা জায়গাতেই, যে সেটা হলো কি তারা এটা করবে বলছে, তারা এটা করতে পারবে কিনা, বা করা বা না করার পিছনে তাদের কিছু চিন্তা ভাবনা থাকে। এটা আমরা আগেও দেখেছি, যেগুলো নির্বাচনী প্রতিশ্রুতি, গভর্নমেন্টের ডকুমেন্ট সবখানেই থাকে, কিন্তু বাস্তবায়নের সময় তাদের বেশ কিছু ইন্টারেস্ট কাজ করে। এই পার্টিকুলার এই জায়গাটা নিয়ে আমাদের অলরেডি একটা ডিসকাশনস মানে হয়েছেও যে আমরা যারা ভোটার তারা অনেক সময় হচ্ছে জানি না যে কার কাছ থেকে কোনটা প্রত্যাশা করব, যার কারণে আমাদেরকে রাজনৈতিক প্রতিশ্রুতি দেওয়াটা অনেক সময় সহজ হয়ে যায়। যে যখনই যে কিছু একটা বলে তখনই হচ্ছে আমরা মনে করি যে হ্যাঁ এটা তো ওরই কাজ। আবার স্থানীয় এমপির কাছ থেকে আমাদের চাওয়ার যেন বা কোনো শেষও নাই, মানে সকল কিছুর সমস্যার সমাধান উনি করে দেবেন। এমপি যারা হচ্ছেন তারা আসলে জাতীয় নেতা, এই কারণে হচ্ছে তাদের কাছে চাওয়ার জায়গাটা একটু বেশি থাকে বা আবদার জায়গাটা বেশি থাকে।
আমার কাছে যেটা মনে হয়, আমাদের দেশের যে পার্সপেক্টিভে আমরা যদি অর্গানোগ্রাম বা আমাদের গভর্নমেন্ট কিভাবে আসলে চলে সেইটা দেখি, মন্ত্রণালয় থেকে আপনার বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, তার আন্ডারে স্থানীয় পর্যায়ে কাজ হচ্ছে, সিটি কর্পোরেশন আছে, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, এগুলো কাজ করছে। কিন্তু যিনি এমপি হয়ে আসছেন, প্রথম যে সমস্যাটা দেখা যায় যে তিনি এমন এমন প্রতিশ্রুতি দিচ্ছেন যে প্রতিশ্রুতিগুলো সম্পর্কে উনি অবগত নেই, এবং কাকে দিয়ে করাতে হবে বা কোন আদৌ তার করার ভেতরে তার পরিধির মধ্যে আছে কিনা এটা উনি সম্পর্কে অবগত না। আরেকটা সমস্যা হচ্ছে, যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা আমি মনে করি, যে আমরা যারা জনগণ, সাধারণ জনগণ, আমরা আমাদের অধিকার, কর্তব্য এবং দায়িত্ব এই ব্যাপারটা সম্পর্কে সচেতন না। এই জন্য আমাদেরকে যে কোনো ভাবে ডাইভার্ট করাটা খুবই সহজ হয়। যে যারা এই রাষ্ট্রীয় সমস্যা অথবা আমাদের নাগরিক জীবনের যে সমস্যা, সেই সমস্যাগুলো সমাধান করে কি কি ধরনের পলিসি নিতে পারেন যাতে সিস্টেমটা চেঞ্জ হয়ে যায়, এবং ওই সিস্টেমে যিনি আসবেন তিনি যেন সেই সিস্টেমটা ফলো করে অথবা সিস্টেমে থেকে সেই কাজের কোনো ব্যাঘাত না ঘটান অথবা না ঘটাতে পারেন। খুশি, এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে আসলে আইন প্রণেতা যাদের এমপি বলছি আমরা, তারা কিন্তু আইন প্রণেতা, তাদের মূল কাজ হলো একটা সিস্টেম ডেভেলপ করা, তাই না? সিস্টেমটাকে পরিশুদ্ধ করা, বা সিস্টেমটা এমন সিস্টেম ডেভেলপ করা যেটাতে আসলে যেই আসুক না কেন, খুশি কথা যদি বলি, যে আসুক না কেন সেই যাতে ঠিক মতো কাজ করতে পারে। কিন্তু সেটা না করে তারা একদম রুট লেভেলে প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমি বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন করে ফেলবো, আমরা হলো কি ড্রেনের ব্যবস্থাপনা উন্নয়ন করে ফেলবো, যেটা আমাকে যদি ঢাকার ক্ষেত্রে বলি, ঢাকার মেয়রের কাছ থেকে প্রতিশ্রুতি আসবে, তাই না? সেটা আস্তে আস্তে হলো কি আমাদের এমপিদের কাছ থেকে। আবার এটা কি ঢাকার মেয়রও এই কাজগুলো করার মতো তারও দেখা যায় বিভিন্ন সময় ডিমেনশন থাকে, তখন তাকে আবার নির্ভর করতে হয় এই কেন্দ্রীয় সরকারের উপর, যারা আবার ফর্ম করে ওগুলোকে এমপি। তো এটা একটা এই চ্যালেঞ্জ আমাদের, তাই না? আচ্ছা, এখন আমাদের কাছে আমি একটু আরেকটি বিষয় জানতে চাই, যেহেতু আমরা রাজনীতি নিয়ে কথা বলছি, আমরা তো রাজনীতি অনেক বড় বিষয়গুলো নিয়ে কথা বলবো না, কিন্তু আমরা অপ্রাতিষ্ঠানিক খাতের কথা বলেছি, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, আবাসন নিয়ে কথা বললাম, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কথা বললাম, জলাবদ্ধতা ড্রেনেজ নিয়ে কথা বললাম, এগুলোর সাথে কিন্তু আমাদের অপ্রাতিষ্ঠানিক খাতের একটা বড় ধরনের সম্পর্ক রয়েছে, প্রত্যক্ষ এবং পরোক্ষ। এবং ঢাকার ক্ষেত্রেও আমরা যে স্ট্যাটিস্টিক উল্লেখ করেছি, প্রায় 80% হলো অপ্রাতিষ্ঠানিক খাতের সঙ্গে যুক্ত। তাহলে এর পিছনে কি কোন ধরনের রাজনীতির আমরা দেখা পাই কিনা, সবাই আছে কিনা? এটা নিয়ে আমাদের এর আগেও আমাদের 2টা পর্বে আমরা এটা কথাবার্তা বলেছি, এবং একটা ফাইন্ডিংস বলতে পারেন, বা আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং এরকম যে এন্টায়ার সিস্টেমটা আসলে মানে হাফওয়ে ইনফর্মাল, হাফওয়ে ফর্মাল একটা ইন্টারপ্লে কাজ করে, মানে ফর্মাল আর ইনফর্মাল ইন্টারপ্লে কাজ করে, যার কারণে কোনো সিস্টেমকে আমরা এন্টায়ারলি ইনফর্মাল, এন্টায়ারলি ফর্মাল বলতে পারবো না। যেমন ধরেন গার্মেন্টস এ কাজ করে যারা, যেসব মানুষজন, তো গার্মেন্টস একটা ফর্মাল একটা সোর্স অফ ইনকাম, ফর্মাল। তো তারা যারা কাজ করেন তারা তো থাকেন ইনফর্মাল সেটেলমেন্টস। তো দুটা তো একটা সম্পর্কের মধ্যে আছে, মানে আমি কাজ করতে ঢাকা শহরে আসব, আমি কোথায় থাকবো সেটা তো এই ইকোসিস্টেম ঠিক করে দিবে। তো এই মানসিকতাটা বা এই জায়গাটাতেও হচ্ছে আমাদের আসলে একটু চেঞ্জ মানে আনতে হবে। এটা পলিটিক্যাল মানে উইলেরও ব্যাপার, আন্ডারস্ট্যান্ডিং এরও ব্যাপার। হয়তো এইভাবে আন্ডারস্ট্যান্ডিং করছে না, মানে টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছে। এটা দেখতে দেখতে হয়তো আমরা মনে করছি যে এটাই হচ্ছে বাস্তবতা বাংলাদেশের ক্ষেত্রে, কিন্তু এটা বাস্তবতা চেঞ্জ হওয়া সম্ভব আর কি। আমি দুটো প্রশ্ন দিয়ে আমাদের আলোচনা শেষ করবো, একটু সংক্ষিপ্ত করবো আমরা। সেটা হলো, প্রথম প্রশ্ন হলো গিয়ে ববির কাছে, এই ট্রান্সপোর্ট সেক্টর নিয়ে আমরা যদি কথা বলি, যেখানে যে এই যে ব্যাটারি চালিত রিক্সা চালক যারা আছেন তাদের সংখ্যা কত আমরা তো জানি না, কিন্তু আমরা মানে যদি চোখে দেখি, আমাদের অবজারভেশন থেকে দেখি, তাহলে হয়তো আমাদের মনে হবে যে প্রায় হয়তো 80%ই এখন ঢাকার রাস্তায় এটা চলাচল করছে। এখন পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে আমরা নর্মাল যে প্রতিশ্রুতি পাই যে গণপরিবহন, এগুলোকে আমরা গণপরিবহনের মধ্যে ফেলছি না, কিন্তু গণপরিবহন আমরা ইন্ট্রোডিউস করবো, এই যে প্রতিশ্রুতি, এটা একদিকে যেমন আমাদের আকাঙ্ক্ষা, একই সঙ্গে এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করলে এই 80% লোক যারা রিক্সা চালাচ্ছে তাদেরকে আসলে মানে তাদের অল্টারনেটিভ চিন্তা ভাবনা কি, তাদেরকে কিভাবে পুনর্বাসন করা হবে কর্মসংস্থানের দিক থেকে, সেই বিষয়ে আসলে মানে স্থানীয় সরকারগুলা, পৌরসভা হোক বা ঢাকার সিটি কর্পোরেশন হোক, তারা কিভাবে চিন্তা করে, এই বিষয়ে কিছু জানা আছে কিনা? আসলে সিটি কর্পোরেশন তো আসলে বিষয়টা দেখে না, কি বলে পরিবহন বিষয়টা দেখে না, কিন্তু তারপরেও কিছু রিক্সা 25,000-এর মতো রিক্সা অনেক আগে লাইসেন্স দেওয়া হয়েছিল,
এবং যেটা শুনেছি যে সিটি কর্পোরেশন ইলেকট্রিক যে মানে ভেহিকেল এটা যাতে পরিবেশ বান্ধব হয়, এবং হচ্ছে আমরা যেটা দেখি যে এগুলা প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট কমানোর জন্য কিছু মেজার, এবং এটা যাতে কি বলে প্যাসেঞ্জার ক্যারি ক্যাপাসিটি যেটা সেটা যেন একটু বৃদ্ধি পায়, যে একজন একটা চলবে এরকম না হয়, এটা কয়েকজন মিলে যদি চলে, এরকম একটা সিস্টেম বা এরকম একটা পলিসি তারা ডেভেলপ করতে যাচ্ছে। এখন পর্যন্ত এটা জানতে হবে যে আসলে কি অবস্থার মধ্যে আছে। কিছু দুই একটা ইলেকট্রিক রিক্সার এবং অনুমোদন দেওয়া হচ্ছে, বুয়েটও কিন্তু এটা নিয়ে কাজ করেছে, যতটুকু শুনেছি যে বুয়েটও নাকি এটার ইলেকট্রিক্যাল ইমপ্রুভমেন্ট বা হচ্ছে কিভাবে এটা টেকনিক্যালি আরো বেশি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করা যায় এটা নিয়ে কাজ করছে। আমরা কিন্তু সেই আগের যুগে নাই, হ্যাঁ আমরা 2026 আজকে এসেছি। তো ফলে আমাদের 10 বছর 15 বছর আগে যদি শুধু এক কথায় বলে দেয় পরিকল্পিত আবাসন, সেটা কিন্তু আমাদের আর এখন মাথায় নেই। পরিকল্পিত আবাসন বলতে কি বোঝাচ্ছে, পরিবেশ বান্ধব আবাসন বলতে কি বোঝাচ্ছে, এটা একটু ডিটেইলিং আমাদের আমরা চাই। এটা হচ্ছে আমরা যেহেতু এগুলা সিটি কর্পোরেশন করে, আমাদের মাথার মধ্যে এটা আছে, তাহলে এমপিরা এখানে কিভাবে অবদান রাখবে এটা আমরা এটা আমাদের আজকে আসলে আমাদের প্রশ্ন বা আমাদের নিজেদের আলোচনার বিষয়, যে পরিবেশ বান্ধব আবাসন তারা বলছে, এটা আমরা জানি, আমরা বুঝতেছি তাদের এতটুকু আন্ডারস্ট্যান্ডিং আছে, কিন্তু এটা বাস্তবায়ন করতে গেলে যে ধরনের চ্যালেঞ্জ গুলো আছে সেই বিষয়ে তারা অবগত কিনা সেটা হলে কি আজকে আমাদের তারা কোন জায়গাটাতে অবদান রাখতে পারবে, তারা আমাদেরকে 5টা বুলেট পয়েন্টে এখানে আমরা অবদান রাখতে পারি। পলিসি মাত্রই হচ্ছে এটা একটা খারাপ দিক আছে, পলিসি শব্দটার সাথে অনেকে পছন্দ করে না, যে এটা একটা বল প্রয়োগ করার ক্ষমতা থাকে। যে মাত্র যে কোনো একটা পলিসি বা ল যখন বল প্রয়োগ করার ক্ষমতা থাকে, তার মানে হচ্ছে যে আপনি ভালো কিছু করার জন্য কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে, ইন্টেনশনাল না কিন্তু হয়ে যেতে পারে। তো যারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাদের জন্য আমরা আসলে কি চিন্তা করবো, বা যারা পলিসিগুলো নেবেন তারা কি চিন্তা করবেন, পাশাপাশি যেন সেটাও তারা উল্লেখ করে, আমরা সেটাও চাইবো। এখনো নির্বাচনের বেশ কিছুদিন টাইম আছে, তো আমরা তার আগে আমরা আশা করবো যে যে বিষয়গুলো হয়তো তাদের ভোটারকে টানার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে। খুশির কাছে লাস্ট যে প্রশ্নটা আমি করতে চাচ্ছি সেটা হলো কি, সেই পরিবহন ব্যবস্থা, সেই ব্যাটারি চালিত রিক্সা, আমরা এই রিসেন্ট সম্প্রতি দেখেছি যে এই ব্যাটারি থেকে লিড এর একটা প্রভাব আমাদের ঢাকা শহরের পরিবেশে চলে আসছে। সীসায়, হ্যাঁ, এটা মাটিতে যাচ্ছে, সেখান থেকে পরবর্তীতে পানিতে যাচ্ছে, এবং সেটা হলো কি আমাদের জনস্বাস্থ্যের ক্ষেত্রে একটা হুমকি। তো সেই বিষয়গুলোকে আসলে কিভাবে তারা চিন্তা করছে, এটা কি আমরা কোনো কিছু পেয়েছি কিনা কোনো কারোর ইস্তেহারে, বা কিভাবে চিন্তা করা উচিত বলে মনে করি আমরা? আমি ভাইয়া একটু শুরু থেকে শুরু করি। যেমন আমাদের ইস্ট এশিয়ার দেশগুলো ওরা ডেভেলপ করেছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, আপনারা সবাই জানেন, আমরা সবাই আসলে জানি যে 2000 সালের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল ইন্ট্রোডিউস করা হয়েছিল। ওই সময় ইস্ট এশিয়া ডেভেলপ করেছিল। ইস্ট এশিয়া বলতে আমি ভিয়েতনাম, ফিলিপিন, থাইল্যান্ড, এই দেশগুলো, সিঙ্গাপুর, এই দেশগুলোর কথা বলছি। এখন আমরা আছি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে, এবং সাস্টেনেবিলিটি নিয়ে আমাদের প্রত্যেকটা পলিটিক্যাল দলেরই টুকটাক কিছু দেওয়া আছে, যে তারা আসলে টেকসই নগর চায়, টেকসই শাসন ব্যবস্থা, টেকসই স্বায়ত্ত শাসনও তারা চায় লোকাল লেভেলে। কিন্তু আমরা যখন এইগুলোর কথা বলছি, এখন আমাদের কাছে দুটো চ্যালেঞ্জ, আমরা যেখানে আছি সেখান থেকে সামনে আগাবো, আর একটা হচ্ছে আমাদের বর্তমানে যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে আমরা মোকাবেলা করবো। আমরা সামনে আগানোর চাইতে বর্তমানে আমাদের যে সমস্যাগুলো আমরা ফেস করছি সেগুলো আরো বেশি প্রকট। এখন এই প্রকটটা কেন হচ্ছে, একটু আগে আমরা আলাপ করছিলাম যে রাজনীতির সাথে এটার এই ইনফর্মাল সেক্টরের কোনো আসলে সম্পর্ক আছে কিনা। আমি শুধু একটা উদাহরণ দেই ইনফর্মাল সেক্টরের। যদি আমরা শুধুমাত্র যদি একটা এলিমেন্ট ধরি, এই ব্যাটারি চালিত রিক্সার কথাই ধরি, এই যে এই ব্যাটারিগুলো আমাদের 1.5 থেকে 2 বছরের মধ্যে এদের মেয়াদ শেষ হয়ে যায়। এখন তারপরে কি তাকে নতুন একটা ব্যাটারি কিনতে হচ্ছে। এখন এই যে ওয়েস্টটা যে তৈরি হচ্ছে, এই ওয়েস্টটা আসলে কি হচ্ছে, এই ওয়েস্টার একটা ইনফর্মাল সেক্টর আছে, একটা প্রসেস আছে। এগুলো তারা নিজেদের প্রয়োজনে কেউ কেউ সেটা রিপেয়ার করে অন্য জায়গায় ব্যবহার করছে, কেউ কেউ সেটা ওয়েস্ট হিসাবে তৈরি করছে। এটার যে সার্কুলার ইকোনমি, এই ইকোনমির সাথে আমাদের নর্মাল যে আমাদের জেনেরিক ইকোনমির কোনো আসলে ডিরেক্ট সম্পর্ক নাই। তাহলে এই ইকোনমির থেকে কিছু না কিছু অর্থ তারা, আপনি যদি ওদের সাথে পার্সোনালি গিয়ে কথা বলেন দেখবেন যে সে এলাকার পলিটিক্যাল লিডার অথবা এলাকার যারা হর্তাকর্তা আছেন এখান থেকে তারা শেয়ার পায়। সেই জন্য তারা এই সার্কুলার ইকোনমিটা সার্কুলেট করতে পারছে, এবং তারা দেখা যায় এখন এই অর্থটাও তো আমাদের নর্মাল ইকোনমির সাথে ডিরেক্টলি না ঢুকলেও এই নির্বাচনের খরচ বলেন বা যেভাবেই বলেন এটা কিন্তু কোনো না কোনো ভাবে ইউজ হচ্ছে।
এখন এইটা যে সার্কুলারটার সাথে আছে, কিন্তু এটার সাথে যে এই একই সাথে ওয়েস্টের প্রত্যেকটা সেক্টরেই আলাদা আলাদা সার্কুলার ইকোনমি ফাংশন করে। কিন্তু আমাদের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ এখন, যে এই ধরনের ওয়েস্টের কারণে যে প্রবলেম গুলো হচ্ছে, সেটার জন্য আসলে যে কতটুকু গভর্নমেন্ট আসলে মনোযোগ দিতে পারছে। অধিকাংশ ওয়েস্টের ক্ষেত্রে আমাদের আসলে রিসাইকেল সিস্টেম এবং রিইউজ বলেন, রিডিউস বলেন, 3R যে পলিসি, যেটা ড্যাপে বলা আছে, সেটা আসলে আমরা আসলে কতটুকু করতে পারছি, সেটা আসলে করতে পারছি না। ফলাফল কি হচ্ছে, আমাদের বলা হচ্ছে যে আমাদের ব্লাডের সাথে সীসা আছে, লেড আছে, যেগুলো আসলে আমাদের স্বাস্থ্য ঝুঁকি, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। এখন এই প্রসেস গুলো নিয়ে আসলে আমরা কতটুকু অ্যাড্রেস করতে পারবো, বা কতটুকু আমাদের রাজনীতিবিদ যারা আছেন তারা কাজ করতে পারবেন, সেই ধরনের আসলে স্বচ্ছ ধারণা তাদের আছে কিনা আমি আসলে নিশ্চিত না। তবে যতটুকু করা যাবে সেটার জন্য আমাদের যে স্থানীয় শাসন ব্যবস্থা, সিটি কর্পোরেশন বলেন, পৌরসভা বলেন, তাদের মাধ্যমেই করবেন। ব্যাটারি চালিত রিক্সা নিয়ে তারা সরাসরি কাজ না করলেও কিছু কিছু ক্ষেত্রে প্রতিবন্ধীদেরকে তারা রেজিস্ট্রেশন রিক্সার জন্য লাইসেন্স দিচ্ছে যে তারা চালাবে, এবং তারা দেখা যায় কোনো রকম ফি ছাড়াই দিতে পারে। তারপর তাদের ট্রেনিং এর ব্যবস্থা কিন্তু বিভিন্ন এনজিও করছে, নন গভর্নমেন্ট অনেক অর্গানাইজেশন করছে। এই ইকোনমিটাকে আমরা যতটুকু ছোট দেখি, যে ছোট একটা প্রবলেম কিন্তু না, এটার সাথে সবকিছু আসলে সম্পর্কিত। এজন্য ইন্টিগ্রেটেড আসলে পলিসি দরকার, যেটা আসলে আমাদের পলিটিক্যাল যারা নির্বাচিত হয়ে আসবেন তারা আসলে ভালো ফাংশন করতে পারে। খুশি, চমৎকার কিন্তু একটা মানে কনক্লুশন বলতে পারি, যে কনক্লুশন পেয়েছে যে আসলে আমাদের আলোচনার মূল উদ্দেশ্য ছিল এইটাই, যে আমরা বিচ্ছিন্ন ভাবে আসলে মানে পরিকল্পনার ক্ষেত্রে আমরা বলি এবং অর্থনীতির ক্ষেত্রে আসলে বিচ্ছিন্ন কোনো ঘটনা বলে কিছু নাই, সবই কোনো না কোনো ভাবে ইন্টিগ্রেটেড। হয়তো আমরা একাডেমিক্যালি কোনটাকে প্রত্যক্ষ বলছি, কোনটাকে ফর্মাল বলছি, কোনটাকে পরোক্ষ বলছি, কোনটাকে ইনফর্মাল বলছি, কিন্তু সবই কিন্তু লিঙ্ক। সেইভাবে যদি তারা চিন্তা না করে, আমাদের পলিসি মেকার যারা আছেন তারা যদি সেভাবে চিন্তা করতে বা দেখতে অভ্যস্ত না হয়, তাহলে আসলে আমাদের কার্যত কোনো সমাধান আসবে না। তো এখন মানে ফাইনালি যদি আমরা কেউ কিছু বলতে চাই, ববি অথবা ফরহাদ। ফাইনালি যেটা হচ্ছে যে আমি খুশির ইয়েটা ধরেই বলি যে সিটি কর্পোরেশন থেকে ইলেকট্রিক ভেহিকল করার জন্য, চালানোর জন্য কিছু ড্রাইভারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তো এখানে কতজন ড্রাইভার দিতে পারে? 2000, 5000, কিন্তু সেটা কি একটা টোকেনিজম নাকি হচ্ছে যে আসলে এটা সাস্টেইনেবল কোনো মেকানিজম, এটা আমাদেরকে একটু চিন্তা করতে হবে। আর মানে এখানে হচ্ছে রাজনীতি, এই যারা ইস্তেহার দিয়েছে তাদেরও এই বিষয়টা একটু দেখার মাথায় রাখতে হবে। তারপরে যেটা হচ্ছে যে অনেক জায়গায় তারা যেসব পরিকল্পনার কথা বলেছেন বা হচ্ছে যে এইসব ইস্তেহার দিয়েছেন, সেখানে সেই তার কিছু ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু ড্যাপের মধ্যে আছে। তো মানে এটাও হচ্ছে যে হয়তো ড্যাপ যখন করা হয়েছিল তাদের অংশগ্রহণ থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট এই ব্যাকগ্রাউন্ড ডেটাটা যারা রাজনৈতিক যে ব্যক্তিত্বরা যে ইস্তেহার দিয়েছেন তারা এটা একটু দেখতে পারেন যে আসলে আমরা যে বলতেছি আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডাটাটা আসলে কি বলতেছে। এটাই আর কি আমার লাস্ট সাজেশন। তবে তাহলে ববির ওই প্রশ্নটা দিয়ে আমরা শেষ করি, এটাও তো আমাদের পরবর্তী আলোচনার মধ্যে থাকবে, যে আসলে এই ধরনের যে পরিকল্পনাগুলো করা হচ্ছে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হচ্ছে, আমাদের আগের সরকার তারা ভেবেছিলেন তারা 2041 সাল পর্যন্ত থাকবেন, তারা সেভাবে করেছেন, প্ল্যান দিয়েছেন, পরিকল্পনা ভীষণ ছিল, হ্যাঁ, কিন্তু এখন পট পরিবর্তন হয়েছে। এখন নতুন যে গভর্নমেন্ট আসছে তারাও কি এটাকে ওন করবেন কিনা, কারণ তাদের সঙ্গে বসা হয়েছিল কিনা। তার মানে পরিকল্পনা বা এই ধরনের ডকুমেন্ট যখন তৈরি করা হয়, আসলে সব রাজনৈতিক দল হিসেবে স্টেক থাকতে হবে, ব্যক্তিগত লেভেলে বা এই লেভেলে হবে না, তাই না? যদি না থাকে তাহলে আসলে যখন রাজনীতির এই যে পট পরিবর্তন হয়, তখন এটার আসলে মূল্য কতটুকু, তারা কতটুকু গুরুত্ব দিবে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন এখন আমাদের সামনে। এক্স্যাক্টলি যেটা আমরা বলছিলাম, যে কোনো পরিকল্পনা এটা শুধুমাত্র টেকনিক্যাল ডকুমেন্ট, রাজনৈতিক ডকুমেন্টও বটে। সো দুইটার একটা সুইট ব্লেন্ডিং থাকাটা খুবই জরুরি। আমরা তো এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। তো দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে আমাদের পরবর্তী আলোচনায়। ধন্যবাদ।